ওয়েলকাম স্টুডেন্ট। আজকে দেখো আমরা আলোচনা করতে চলেছি নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ এটা তোমাদের অ্যাসিড ক্ষার লবণের তৃতীয় ক্লাস। এইখানে আমরা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো দেখো এই নাইট্রিক অ্যাসিড এর সংকেত লেখা আছে, দেখতে পাচ্ছ। তো এবার দেখি সংকেত কি, HNO3। আণবিক ভর কত? H1। নাইট্রোজেন কত? 14 প্লাস 3 ইন্টু কত? 16। তাহলে কত হচ্ছে দেখ, 63, তাই তো। 3 16 48 আর 15, 63। এর ক্ষেত্রে আমরা কতগুলো বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব, যেটা আমরা এর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গেও আলোচনাটা করেছি। প্রথমে আসছি দেখো ক্ষারের সঙ্গে বিক্রিয়া। যেহেতু অ্যাসিড, তাহলে কি করবে? ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করবে। লবণ ও জল উৎপন্ন করবে। অ্যাসিডটা নাইট্রিক অ্যাসিড, তাহলে লবণটা কি লবণ হবে? নাইট্রেট লবণ। নাইট্রেট লবণ উৎপন্ন করবে। দেখা যাক আমাদের এগুলো কমন ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সঙ্গে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলে তোমার কি হবে? দেখো Na আর নাইট্রেট মূলক, অর্থাৎ সোডিয়াম নাইট্রেট আর জল। সোডিয়াম নাইট্রেট। ঠিক একইভাবে একটা যদি মৃদু ক্ষার নিই, তোমরা জানো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মৃদু ক্ষার, এর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করালে কি হবে? অ্যামোনিয়াম নাইট্রেট, NH4NO3 জল, অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেট। ঠিক একইভাবে আমরা ক্ষারের সঙ্গে যে বিক্রিয়া করেছি, যদি ক্ষারীয় অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করি, ধরো কোনো একটা ক্ষারীয় অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এর সঙ্গে কি হবে? 2 অণু নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তোমার কি হবে? ক্যালসিয়াম নাইট্রেট আর জল, অর্থাৎ ক্যালসিয়াম নাইট্রেট। তাহলে আমরা কি দেখলাম? যে কোনো ক্ষার বা ক্ষারীয় অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে নাইট্রেট লবণ আর জল উৎপন্ন করছে। এরপরে দেখো, যদি আমরা কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করাই, কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। আগেও তোমরা দেখেছো অ্যাসিডের সঙ্গে কার্বনেট বাইকার্বনেটের বিক্রিয়া। এখানেও দেখো আগে কি হয়েছিল? কার্বন ডাই অক্সাইড, নাইট্রেট লবণ আর জল। তাহলে এখানেও তাই হবে, অর্থাৎ কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে লবণ, অবশ্যই নাইট্রেট লবণ, কার্বন ডাই অক্সাইড ও জল উৎপন্ন করবে।
নিয়ে নাও ক্যালসিয়াম কার্বনেট CaCO3, দু অণু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে। ক্যালসিয়াম নাইট্রেট সংকেত কি CaNO3 ক্যালসিয়াম নাইট্রেট। এখানে কি হবে, কার্বন ডাই অক্সাইড, দুটো হাইড্রোজেন আছে তাহলে দু অণু জল। যদি বাইকার্বনেট নিই দেখো সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে দেখো বিক্রিয়া করে তোমার কি হচ্ছে, ওই একই সোডিয়াম নাইট্রেট NaNO3, এক অণু কার্বন ডাই অক্সাইড, আর দেখো হাইড্রোজেন আছে দুটো, এক অণু জল। তাহলে এটা HCl এর অনুরূপ বিক্রিয়া করেছে, অর্থাৎ কার্বনেট বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে লবণ, কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন করেছে। এরপরে আসছি দেখো ধাতুর সঙ্গে বিক্রিয়া। ধাতুর সঙ্গে বিক্রিয়া, এইখানটা দেখো নাইট্রিক অ্যাসিডের ইম্পর্টেন্ট। ধাতুর সঙ্গে বিক্রিয়া আগে দেখো তোমরা এর আগে বা শুনে এসছো, যে কোনো অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়া ঘটালে সক্রিয় শ্রেণীতে বা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপস্থিত ধাতুগুলি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। কিন্তু নাইট্রিক অ্যাসিড কি করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না। কেন করে না আমরা বলবো, আগে একটা ধাতুর সঙ্গে বিক্রিয়া দেখে নিই। ধরো আমরা যদি জিঙ্কের সঙ্গে বিক্রিয়া ঘটাই, Zn এর সঙ্গে বিক্রিয়া, এর ক্ষেত্রে দেখো বিভিন্ন শর্তে বিভিন্ন বিক্রিয়া হয়। বলছে প্রথমটা যদি আসি দেখো 1 নম্বরে, গাঢ় উষ্ণ ধাতু। গাঢ় উষ্ণ ধাতু, তাহলে সেখানে জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করে তোমার কি উৎপন্ন করবে, দেখো Zn প্লাস 4HNO3 দিলে জিঙ্ক নাইট্রেট, আর কি হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। দেখো কটা ছিল নাইট্রেট, দুটো এখানে গেছে, তাহলে দুটো নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ছিল 4টে, অর্থাৎ দু অণু জল। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ তোমরা জানো কি, বাদামি বর্ণের। ফলে এখানে তোমাদের কি হবে, বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হবে। অর্থাৎ জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করালে তোমার কি হচ্ছে, জিঙ্ক নাইট্রেট আর বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হবে। কখন, যখন গাঢ় এবং উষ্ণ ধাতু, গাঢ় উষ্ণ ধাতু বলছি, গাঢ় উষ্ণ অ্যাসিড। এরপরে দেখো দ্বিতীয় আসছি লঘু শীতল অ্যাসিড। অর্থাৎ লঘু শীতল অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি হবে, দেখো এখানে বিক্রিয়া হয়, দেখো 3 অণু জিঙ্ক 8 অণু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে আগের মতোই জিঙ্ক নাইট্রেট, 3 অণু জিঙ্ক 3 অণু জিঙ্ক নাইট্রেট। আর এখানে দেখো আগে কি হয়েছিল, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এখানে হবে তোমার কি আছে, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অক্সাইড। তাহলে এখানে দেখো কটা চলে গেছে নাইট্রোজেন মূলক, 6টা, তাহলে দুটো নাইট্রিক অক্সাইড, এবং এটা বর্ণহীন। হাইড্রোজেন দেখো 8টা, তাহলে 4 অণু জল। দেখো গাঢ় উষ্ণ অ্যাসিড একরকম বিক্রিয়া করছে, লঘু শীতল আর একরকম বিক্রিয়া করছে। এবার দেখো পরেরটা যদি আসি, এই লঘু শীতলটাকে 1:1 লঘু নেওয়া হয়, অর্থাৎ 1 ভাগ নাইট্রিক অ্যাসিড 1 ভাগ জল। যদি অতি লঘু ও শীতল নেওয়া হয়, তাহলে তার ক্ষেত্রে কি হবে, বলছে দেখো অতি লঘু শীতল নিলে কি হয় বিক্রিয়াটা, এখানে আর নাইট্রিক অক্সাইড না হয়ে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। কি হয়, 4টে জিঙ্ক
10 অণু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে 4টে জিঙ্ক, 4 জিঙ্ক নাইট্রেট। দুটো নাইট্রোজেন রয়ে গেছে, হয় একটা অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, হাইড্রোজেন খেয়াল করে এখানে 4টে চলে গেছে, বাকি রয়েছে 10টা থেকে কটা, 6টা, তাহলে 3 অণু জল। তাহলে এখানে আর নাইট্রোজেনের অক্সাইড উৎপন্ন হলো না, হলো হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। অ্যামোনিয়াম নাইট্রেট। এই বিক্রিয়াটা যেমন জিঙ্কের সঙ্গে ঘটেছে, একই রকম বিক্রিয়া ঘটে কপারের সঙ্গে, অর্থাৎ Cu এর সঙ্গে বিক্রিয়া। প্রথমে দেখো একই শর্ত নিচ্ছি, গাঢ় উষ্ণ, একই রকম একদম একই বিক্রিয়া ঘটবে, শুধু জিঙ্কের জায়গায় কপার, তাহলে কি হবে দেখো, Cu4HNO3, তাহলে এখানে জিঙ্ক নাইট্রেট, এখানে কি হয়ে যাবে, কপার নাইট্রেট, NO3 2, এটুকুই পার্থক্য। এখানেও দেখো NO2 বাদামি বর্ণের গ্যাস, 2 অণু। লঘু শীতল অ্যাসিড, একই বিক্রিয়া, 3 অণু কপার, দেখো 8 অণু নাইট্রিক অ্যাসিড, তাহলে বিক্রিয়া করে কি হবে, আগের মতোই 3 অণু CuNO3 2, এখানে একই রকম আগের মতো 2 অণু নাইট্রিক অক্সাইড, 4 অণু জল। এইখানে একটা জিনিস খেয়াল রাখবে, জিঙ্ক কিন্তু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে আছে। এখানেও দেখো যদি নেই, অতি লঘু ও শীতল। এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো শুধুমাত্র এই জায়গাটায় পার্থক্য হবে, আর কোনো জায়গায় না। দেখো 4 অণু জিঙ্ক, 10 অণু নাইট্রিক অ্যাসিড, তাহলে কি হবে, ও জিঙ্ক নয়, এখানে আমরা নিচ্ছিলাম কপার, তাহলে 4 অণু কপার নাইট্রেট। আর এখানে হচ্ছিল দেখো অ্যামোনিয়াম নাইট্রেট, এখানে হবে নাইট্রাস অক্সাইড, N2O, নাইট্রাস অক্সাইড। তাহলে হাইড্রোজেন কত রয়ে গেছে দেখো, 10টা, তাহলে 5 অণু জল। কপার আরেকটা বিক্রিয়া করে, নাইট্রিক অ্যাসিড বাষ্পের সঙ্গে উষ্ণ নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ অ্যাসিড বাষ্পের সঙ্গে উত্তপ্ত অবস্থায় কি হয়, 5টা কপার 2টো নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, অর্থাৎ 2 অণু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে 5 অণু কপার অক্সাইড, নাইট্রোজেন গ্যাস, আর তোমার দেখো জল। এই প্রক্রিয়ায় দেখো নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, বর্ণহীন গন্ধহীন নাইট্রোজেন গ্যাস। এই শেষ বিক্রিয়াটা আমরা নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রোজেন প্রস্তুত করতে ব্যবহার করি। এখন খেয়াল করো, জিঙ্কের সঙ্গে বিক্রিয়ায় আমরা আগে দেখেছিলাম HCl এর ক্ষেত্রে বা সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি এই বিক্রিয়া করে কি করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। জিঙ্ক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু এখানে দেখো নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেনি। তাহলে এখানে আমরা কি বলতে পারি, HNO3 জিঙ্ক, বা এখানে জিঙ্কের জায়গায় যে কোনো ধাতু দেই, যদিও সব ধাতু সক্রিয়তা সমান নয়, সাধারণভাবে বলি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না। কেন বলছে, কারণ দেখো এই নাইট্রিক অ্যাসিড হচ্ছে তীব্র জারক, সহজেই নাইট্রিক অ্যাসিড বিয়োজিত হয়ে গিয়ে জাইমান অক্সিজেন উৎপন্ন করে। জাইমান
অক্সিজেন হয়েছে। জাইমান অক্সিজেন উৎপন্ন করে। এই জাইমান অক্সিজেনটা কি করে? উৎপন্ন হাইড্রোজেনকে জারিত করে জলে পরিণত করে। তাহলে ভালো করে খেয়াল করো, এক্ষেত্রে আমরা হাইড্রোজেন গ্যাস পাই না ধাতুর সঙ্গে বিক্রিয়া করে। কেন পাচ্ছি না? কারণ আমরা দেখলাম কি নাইট্রিক অ্যাসিড হচ্ছে তীব্র জারক অ্যাসিড, অর্থাৎ যে কোনো পদার্থকে জারিত করতে পারে। কি করে জারিত করে? এ সহজেই ভেঙে গিয়ে জাইমান অক্সিজেন উৎপন্ন করে। এই জাইমান অক্সিজেন কি হচ্ছে? উৎপন্ন হাইড্রোজেনকে, কোথায় উৎপন্ন হাইড্রোজেনকে? অর্থাৎ ধাতুর সঙ্গে বিক্রিয়া করে প্রাথমিকভাবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই যে প্রাথমিকভাবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তাকে সঙ্গে সঙ্গে কি করে? জারিত করে দিয়ে জলে পরিণত করে। এই কারণে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় আমরা হাইড্রোজেন গ্যাস পাই না। তবে দেখো, একদমই যে পাই না এটা কিন্তু নয়, কয়েকটি ধাতুর সঙ্গে বিক্রিয়ায় পাই। কার কার ক্ষেত্রে? ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম। বলছে দেখো, ম্যাগনেসিয়াম নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কেমন? খুব লঘু আর শীতল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রেট আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তবে ওই কন্ডিশনটা থাকতে হবে লঘু শীতল। যদি দেখো এর ক্ষেত্রে গাঢ় উষ্ণ অ্যাসিড হয়, অর্থাৎ গাঢ় অ্যাসিড বা উষ্ণ অ্যাসিড হয়, তাহলে এই বিক্রিয়াটায় আর হাইড্রোজেন গ্যাস পাবো না, কারণ গাঢ় উষ্ণ অ্যাসিডের এই জারক ধর্মটা বেশি। তখন কি হবে? ম্যাগনেসিয়াম 4 অণু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ঠিক জিঙ্কের মতো ম্যাগনেসিয়াম নাইট্রেট, আর তোমার কি হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড 2 অণু জল উৎপন্ন করবে। তাহলে আমরা বুঝলাম যে একমাত্র ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুটো ধাতুই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, তাও কি খুব লঘু শীতল অবস্থায়, এবং অন্য ধাতুগুলো কখনোই এর সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না। এবার দেখো, আমরা একটা জিনিস দেখবে তোমরা পড়তে গিয়ে বা কোশ্চেন করতে গিয়ে অনেক ক্ষেত্রেই পাবে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড। সে জিনিসটা কি তোমরা অনেক ক্ষেত্রে আগে শুনেওছো। ধূমায়মান নাইট্রিক অ্যাসিড, অর্থাৎ যে নাইট্রিক অ্যাসিড থেকে আমরা ধোঁয়া উৎপন্ন হতে দেখি তাকেই বলবো ধূমায়মান নাইট্রিক অ্যাসিড। জিনিসটা কি বলছে দেখো, গাঢ় নাইট্রিক অ্যাসিডের মধ্যে যদি স্টার্চ যোগ করে পাতন করা হয়, অর্থাৎ গাঢ় নাইট্রিক অ্যাসিডের মধ্যে স্টার্চ যোগ করলে যদি পাতন করা হয়, তখন নাইট্রিক অ্যাসিডটা ভেঙে গিয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে, যার বর্ণ কিরকম? বাদামি। এটা কি হয়ে যায়? এটা দ্রবণের মধ্যে, এটা দ্রবণের মধ্যে মিশে যায়। কোন দ্রবণ? যে পুরো যে দ্রবণটা আছে, অর্থাৎ স্টার্চ নাইট্রিক অ্যাসিড দ্রবণ মিশে গিয়ে একটা হলুদ বর্ণ ধারণ করে, এবং এখান থেকে কি হয়? কিছুটাই বাদামি ধোঁয়া বেরিয়ে আসতে থাকে। এইটা কি আমরা বলি ধূমায়মান নাইট্রিক অ্যাসিড। এইটা সাধারণত তীব্র জারক পদার্থ রূপে ক্রিয়া করে। তোমরা নাইট্রিক অ্যাসিড থেকে আরেকটা পড়বে, যেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড এর শনাক্তকরণ। কিভাবে আমরা করি?
বলয় পরীক্ষা। বলয় পরীক্ষা দ্বারা বলছে দেখো এই পরীক্ষাটায় এই নাইট্রিক অ্যাসিড বা যে কোনো নাইট্রেট মূলকের ক্ষেত্রে শনাক্তকরণ করে, অর্থাৎ NO3- মূলকের। তাহলে কোনো একটা নমুনায় এই যে NO3- অর্থাৎ নাইট্রিক অ্যাসিড বা নাইট্রেট মূলক আছে নাকি সেই জন্য কি করব, প্রথমে দেখো একটা টেস্ট টিউব নেব। আচ্ছা, টেস্ট টিউব, সেই টেস্ট টিউবটাকে কি নেব, প্রথমে কিছু নমুনা নেব, তার সঙ্গে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট যোগ করব। ধরো আমি অল্প করে দ্রবণ নিয়েছি, এই পর্যন্ত দ্রবণ নিয়েছি। এবার কি হবে, তাহলে এখানে আমার দ্রবণ আছে। এবার এই টেস্ট টিউবটাকে এরকম কাট করে ধরবো, সেটা সাধারণত আমরা এখানে হোল্ডারের সাহায্যেই ধরবো। টেস্ট টিউব হোল্ডারের সাহায্যে এরকম কাট করে ধরবো, ধরে এখানে তাহলে দেখো আমার কি ছিল, এখন দ্রবণটা এরকম একটা এসছে, এরকম ভাবে দ্রবণটা আছে। এখন এর গা বেয়ে কাঁচদণ্ডের সাহায্যে অল্প অল্প করে কি করব, গাঢ় H2SO4 যোগ করব। তাহলে গাঢ় H2SO4 এর গা বেয়ে আস্তে আস্তে নেমে আসবে, এবং এটা ভারী, সেটা কি হবে, নিচে চলে যাবে, এখানে H2SO4 চলে যাবে, আর দ্রবণটা উপরে উঠে যাবে। ধরো এইখানে দ্রবণটা উঠে গেল। যদি এই নিচের অংশটা গাঢ় সালফুরিক অ্যাসিড হয়, তাহলে দেখব এই গাঢ় সালফুরিক অ্যাসিড আর দ্রবণের সংযোগস্থলে একটা বাদামি বর্ণের বলয় সৃষ্টি হয়েছে, অর্থাৎ বাদামি বলয় দেখতে পাবো। তাহলে এই বাদামি বলয় যদি দেখতে পাই, কখন, ফেরাস সালফেট নমুনার সঙ্গে ফেরাস সালফেট যোগ করেছি, যেটা হয়েছে তার সঙ্গে যোগ করেছি কি, করেছি গাঢ় H2SO4। যোগ করলে যদি ওদের সংযোগস্থলে বাদামি বর্ণের বলয় দেখা যায়, তাহলে বুঝবো এই যে নমুনাটা এটা নাইট্রেট মূলক বা নাইট্রিক অ্যাসিড। কি হয় দেখো বিক্রিয়াটা, এখানে বিক্রিয়াটা কি হয় বলছে, প্রথমে দেখো কি হয়, এই ফেরাস সালফেট FeSO4 সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। এখানে 6 অণু ফেরাস সালফেট, 3 অণু সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, এবং 2 অণু নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কি করে, ফেরাস সালফেট জারিত হয়ে গিয়ে ফেরিক সালফেট অর্থাৎ FeSO4 6টা Fe ছিল, Fe2 হয়েছে, তাহলে 3টে, দুটো ছিল নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড কি হবে, বিজারিত হয়ে গিয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে, দুটো ছিল, তাহলে দুটো। এরপরে দেখো এখানে হাইড্রোজেন কটা ছিল, এখানে 3H2, এখানে দুটো H, তাহলে 4 অণু জল উৎপন্ন হয়। এই সরি, নাইট্রিক NO2 লিখেছি, নাইট্রিক অক্সাইড, ভালো করে খেয়াল করো, এটা NO2 নয়, NO নাইট্রিক অক্সাইড। এরপরে কি হয়, এই ফেরিক সালফেট, এই সরি ফেরাস সালফেট এই নাইট্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, এবং সঙ্গে কি করে, 5 অণু জলকে যুক্ত করে দেয়, যুক্ত করে একটা জটিল লবণ গঠন করে, FeH2O5 অর্থাৎ 5 অণু জল, NOSO4, এরকম একটা জটিল লবণ উৎপন্ন করে, যাকে আমরা সহজে বলি নাইট্রোসো ফেরাস সালফেট। যেটার বর্ণ কিরকম, বাদামি। এই জটিল লবণ উৎপন্ন হওয়ার কারণে আমরা ওখানে একটা বাদামি বর্ণের বলয় দেখতে পাই। তো দেখো তাহলে আমরা এখানে নাইট্রিক অ্যাসিড বা নাইট্রেট মূলকের শনাক্তকরণটা দেখলাম।
সাধারণত তোমাদের কি হয়, এই শনাক্তকরণটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকে খুব কোশ্চেন আসে যে নাইট্রিক অ্যাসিডকে আমরা কিভাবে শনাক্ত করতে পারি, বা নাইট্রিক অ্যাসিড শনাক্তকরণে বলয় পরীক্ষাটা কি, যে যৌগটা উৎপন্ন হয় সেই যৌগটার নাম কি, এখান থেকে কোশ্চেন আসতে পারে ধূময়মান নাইট্রিক অ্যাসিড কি। বা আগে যেগুলো করিয়েছি দেখো, যে কি কোশ্চেন আসতে পারে, যে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না কেন, বা জিঙ্ক ধাতুর সঙ্গে তোমার কি হচ্ছে গাঢ় উষ্ণ বা লঘু শীতল, যে কোনো একটা বা দুটো দিতে পারে, যে এইরূপ অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া করে ঘটালে কি উৎপন্ন হবে ইত্যাদি। এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের এখান থেকে হতে পারে। তাহলে তোমরা নাইট্রিক অ্যাসিডটাকে ভালো করে তৈরি করো।